ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ থেকে এখন ইকোনমিক ডিডের দিকে যাচ্ছেন। এটিকে এটি কি একটি নতুন কৌশল? ট্রাম্প সাহেবকে এখন বিকল্প ভাবতে হচ্ছে। সামরিকভাবে তো আমরা পারলাম না, এবং করতে যে কি ঘটলো, সামরিক পথ গ্রহণ করার ফলে আমেরিকা তার অস্ত্র হারালো, তার বারুদ হারালো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সেনাবাহিনী কর্মকর্তারা বলছেন আমাদের পক্ষে দুটো যুদ্ধ করা সম্ভব নয়। আমরা উই ক্যান ডিফেন্ড আমেরিকা অ্যান্ড ইসরায়েল এট দ্য সেম টাইম। আমরা জানি ইরানের প্রধান বায়ার হচ্ছে কি চায়না। চায়না আজকে কি বলেছে, যে চায়না বলেছে যে আমরা তোমাদের এই থ্রেটটা মানি না, তোমার এই স্যাংশনসকে মানি না আমরা। তার মানে যেই প্ল্যান করে মার্কিন যুক্তরাষ্ট্র এই কড়া ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা নেওয়ার আগেই চায়না থেকে বলে দিচ্ছে ভাই পারবো না। চীন যদি না বলে বা আমাদের দরকার নেই, আমাদের রাস্তায় আমরা চলবো, তুমি তোমার রাস্তায় চলো। সাথে রাশিয়া আছে, রাশিয়া অলসো স্যাংশন কান্ট্রি অ্যান্ড দে আর ডুইং বিগ বিজনেস উইথ ইরান। তাহলে এই ক্ষেত্রে কতখানি রিয়েলি কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এবং ইরান এবং রাশিয়ার দুঃখিত চায়না এবং রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কি যাবেন কিনা সেরকম ভাবে? চীনের মতো পরাশক্তি যখন বলে যে এই তোমাদের কি স্বার্থে, এটা সারা বিশ্বের স্বার্থে তো ইকোনমিক ডিডে হচ্ছে না, আমেরিকার ইগোর কারণে হচ্ছে। সেখানে কতটুকু যুক্তি ছিল ইরানকে আপনি একদম ধ্বংস করে দেবেন? কি কারণে? ইরান কি করেছে? এই ইকোনমিক ডিডের কথা বলে এখন হয়তো কিছুটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন। কোনোভাবে সেখান থেকে মুখ, আমরা একটা ফেস সেভিং বলি রাজনীতিতে, যে ফেস সেভিং করে পালিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ থেকে এখন ইকোনমিক ডিডের দিকে যাচ্ছেন। এটি কি একটি নতুন কৌশল, নাকি আগের সামরিক কৌশলে প্রত্যাশিত ফল না পাওয়ার পর একটি রাজনৈতিকভাবে সুবিধাজনক পথ পরিবর্তন করেছেন? হুজ দ্য অডিয়েন্স হিয়ার, ইন্টারন্যাশনাল নাকি এটা ডোমেস্টিক অডিয়েন্স তার? কারণ মিড টার্ম কিন্তু একেবারেই সামনে চলে এসেছে। আমি ভাই আপনাকে শুভেচ্ছা। চৌধুরী সাহেব আসসালামু আলাইকুম, দেখে ভালো লাগছে। আমি ভাই বাংলায় একটা কথা বলি আমরা, না পারি গিলতে না পারি উগরাতে। ইরান হয়ে পড়েছে আমেরিকার জন্য, ট্রাম্প সাহেবের জন্য ওই রকম একটা, তিনি গিলতেও পারছেন না, ছুঁড়ে ফেলতে পারছেন না। পারলে তিনি গিলেই ফেলতেন, পারছেন না। তিনি যুদ্ধ করলেন, একবার না দুবার যুদ্ধ করলেন। তিনি নানাভাবে ঘোষণা করলেন ইরানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ইরানের হাজার হাজার স্থাপনা, 4,000-এর বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে, পারমাণবিক স্থাপনাগুলি ধ্বংস করা হয়েছে। কিন্তু দেখা গেল যে ইরান ঠিকই বহাল তবিয়তে টিকে নেই। ইরানের সোকল নিউক্লিয়ার অপশন যেটাকে বলা হয়, হরমুজ প্রণালী, তা এখন তার নিয়ন্ত্রণে। তার মানে এই ন্যারেটিভটা ট্রাম্প সাহেবের হাতের বাইরে চলে গেছে। আমরা অনেকবার বলেছি কেন ট্রাম্প সাহেব গেলেন এখানে। তার কারণ তিনি ভেবেছিলেন খুব সহজে 2 সপ্তাহ, বড়জোর 4 সপ্তাহের মধ্যে তিনি ইরানকে কবজা করতে পারবেন। এবং ইরান কবজা করতে পারলে যে কাজটি গত 50 বছরে আমেরিকার কোন প্রেসিডেন্ট করতে পারেননি, তিনি করতে পারবেন। ফলে ইতিহাস বইতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই তার ছিল ভাবনা। তা কিন্তু বাস্তবে ঘটেনি। কারণটা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছি আমরা। ইরান ঠিক বাড়ির পাশের কুয়েত বা ইউএর মতো নয়। এটা একটা 9 কোটি মানুষের দেশ, 90 মিলিয়ন মানুষের দেশ, বিশাল অর্থনীতি তার, শক্ত তার মিলিটারি পাওয়ার। ফলে ট্রাম্প সাহেবকে এখন বিকল্প ভাবতে হচ্ছে। সামরিকভাবে তো আমরা পারলাম না, এবং করতে যে কি ঘটলো, সামরিক পথ গ্রহণ করার ফলে আমেরিকা তার অস্ত্র হারালো, তার বারুদ হারালো। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার সেনাবাহিনী কর্মকর্তারা বলছেন আমাদের পক্ষে দুটো যুদ্ধ করা সম্ভব নয়। আমরা উই ক্যান ডিফেন্ড আমেরিকা অ্যান্ড ইসরায়েল এট দ্য সেম টাইম। যে দুটো থিয়েটারকে আমরা একসাথে হ্যান্ডেল করছি, আমরা করতে পারবো না। ট্রাম্প সাহেব তার হোয়াইট হাউসে আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানিগুলি কি, অস্ত্র উৎপাদক কোম্পানিগুলো ডেকে এনে ধমক দিয়ে বললেন আমি চাই ইমিডিয়েটলি তুমি অস্ত্র উৎপাদন করো, বারুদ দাও। কিন্তু উনি তো আর বললেই হবে না, এটা ম্যাজিক নয়, ইট টেক্স টাইম। তো মিনওয়াইল আমেরিকান মিলিটারি লিডারশিপ বলছে যে আমাদের পক্ষে এই যুদ্ধ চালানো মানে হচ্ছে আমাদের নিরাপত্তাকে রিস্কি করে ফেলা। কারণ আমাদের শত্রু আছে, চায়না আছে, রাশিয়া আছে, উই হ্যাভ নাম্বার অফ এনিমিজ। তাদেরকে আমরা ডিফেন্ড করবো কি করে? তারপর আপনারা দেখেছেন, আপনারা মার্কিন
নৌজাহাজ লিঙ্কনের কি অবস্থা হলো? 250 দিন ধরে একটানা তারা পড়ে আছে সমুদ্রে, ছুটিতে আসতে পারছে না। দুজন সৈন্য, দুজন মেরিন লাফ দিয়ে আত্মহত্যা করতে গেছে। খাবার নেই সেখানে, পানি নেই, বাথরুম কুৎসিত অবস্থায় আছে। এই অবস্থায় আমেরিকার পক্ষে যুদ্ধ কন্টিনিউ করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু কিভাবে আমেরিকা ফিরে আসবে, ফিরে আসার জন্যই কিন্তু এই মুভিটা করা হয়েছিল, একটা অফ র্যাম্প করবার জন্য। যুদ্ধ না করে কি করে এই যুদ্ধ থেকে জিতে এসছি বলে ফিরে আসতে পারি আমি। কিন্তু এই মুহূর্তে আর কাজ করলো না। ট্রাম্প সাহেব বলেছেন এমও ইজ ওভার, ইরানও বলেছে এমও ইজ ওভার। এখন তিনি কি করবেন? এখন তিনি বলছেন আমরা এমন সাঁড়াশি আক্রমণ করবো ইকোনমিক্যালি, ইরান না খেয়ে পেয়ে মারা যাবে, না পানি পেয়ে মারা যাবে। আমি 71-এর কথা মনে পড়ছে, আমাদের বঙ্গবন্ধুর কথা। সেরকম অবস্থা করে ফেলবো ইরানকে, ট্রাম্প সাহেবের ধমক। কিন্তু মজা হচ্ছে যে ইরানকে কিন্তু গত 50 বছর ধরে কিন্তু আমরা একের পর এক স্যাংশন দিয়ে আসছি। আমরা বিশ্বের সবচাইতে স্যাংশন স্টেট কান্ট্রি হচ্ছে গিয়ে ইরান। তাকে আপনি কতটা একটা কাপড় তো নিগানোর সীমা আছে। আপনি একটা কাপড়কে চাপ দিতে পারেন, চাপ দিতে দিতে এক সময় আসবেন আর আপনি তাকে শুকাতে পারেন না, তার পানি বের করতে পারেন না। ইরানের সে অবস্থায় পৌঁছেছে, নিংড়ানোর আর কিছু বাকি নেই। বাট মিনওয়াইল ইরান যেটা করেছে, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট, যখন আমার চারদিকে দরজা বন্ধ হয়ে যায় আমি তখন কি করি? ঘরের ভেতরে আমি বিকল্প পথ খুঁজি বাঁচবার জন্যে। ইরান গত 50 বছরে অব্যাহত আমেরিকান স্যাংশনের মুখে বিকল্প পথ খুঁজে নিয়েছে বাঁচবার জন্যে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে এই যেহেতু বিদেশ থেকে টেকনোলজি আসছে না, ইরান ডোমেস্টিক্যালি টেকনোলজি ডেভেলপ করেছে, ডোমেস্টিক্যালি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, এবং বিকল্প আমদানি রপ্তানি খাত তারা বের করে ফেলেছে। বাট এখন যেটা করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের আমাদের কমার্স সেক্রেটারি স্পষ্ট করে বলেছেন যে এবার ইরানকে আর ছাড় দেওয়া হবে না। তারা কি করতে যাচ্ছে? প্রথমত আমরা জানি ব্লকেড তারা করেছে। ব্লকেড মানে ইরানি তেল যেতে পারবে না, এক। 2 নম্বর, যে সমস্ত শ্যাডো ফ্লিট আছে, যে সমস্ত শ্যাডো ফ্লিটে গোপনে ইরান তেল সরবরাহ করে তা বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা, যারা ইরানের তেল কেনে তাদের উপরে সেকেন্ডারি স্যাংশনস আরোপ করা হবে। এটা প্ল্যান। কারা এই দেশগুলি? আমরা জানি ইরানের প্রধান বায়ার হচ্ছে কি চায়না। চায়না আজকে কি বলেছে? যে চায়না বলেছে যে আমরা তোমাদের এই থ্রেটটা মানি না, তোমার এই স্যাংশনসকে মানি না আমরা। তার মানে যেই প্ল্যান করে মার্কিন যুক্তরাষ্ট্র এই কড়া ব্যবস্থা নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা নেওয়ার আগেই চায়না থেকে বলে দিচ্ছে ভাই পারবো না। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট শি কিন্তু, চীনের প্রেসিডেন্ট শি কিন্তু এই সেপ্টেম্বরের শেষ মাথায় ওয়াশিংটনে আসছেন। ওয়াশিংটনে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কি এমন কিছু করবেন যার ফলে চীনের সঙ্গে তার সম্পর্ক বিঘ্ন হয়? আমার মনে হয় না। ফলে একদিকে ইকোনমিক স্যাংশন, কিন্তু আপনি যেটা উল্লেখ করেন আমার কাছে সেটা অনেক বেশি ওয়ারিং মনে হয়। চীন যদি আমেরিকার নিষেধাজ্ঞা পুরোপুরি না মানে, তাহলে ট্রাম্পের এই যে ইকোনমিক প্রেশার, এটা আসলে সত্যিকার অর্থে কতখানি কার্যকর হতে পারে? বাই দ্য ওয়ে, আমি একটু এখানে যোগ করতে চাই, বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ধুঁকছে এই মুহূর্তে হরমুজ প্রণালীর তেল বের না হওয়ার, যে হারে তেল সরবরাহ হতো সেই সরবরাহ বিঘ্ন হওয়ার জন্য, ডিসরাপশনের জন্য। বাংলাদেশ তাদের মধ্যে একটি। এই যে অবস্থা তৈরি হয়েছে এটি কিন্তু বেশি দিন চলতে পারে না। যদি এরকম চলে তাহলে দেখা যাবে যে অনেক দেশই আছে তারা বলবে বাবা তোমার যা করা তুমি করো, আমাদেরকে বাঁচতে হবে। সো দুটি আপনাকে প্রসপেক্টিভ আমি দিলাম, আপনার কাছে শুনবো। একটি হচ্ছে চীন যদি না বলে বা আমাদের দরকার নেই, আমাদের রাস্তায় আমরা চলবো, তুমি তোমার রাস্তায় চলো। সাথে রাশিয়া আছে, রাশিয়া অলসো স্যাংশন কান্ট্রি অ্যান্ড দে আর ডুইং বিগ বিজনেস উইথ ইরান। তাহলে এই ক্ষেত্রে কতখানি রিয়েলি কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? এবং ইরান এবং রাশিয়ার দুঃখিত চায়না এবং রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কি যাবেন কিনা সেরকম ভাবে, যেমনটি তিনি দাবি করছেন? তা আমি শুধু টু দ্য পয়েন্টে যাব। আমি ওনার কনক্লুশনে যে এবারের যে ইকোনমিক ডিডের কথা বলা হচ্ছে আমেরিকা থেকে, সেটা হয়তো একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে শুধু ইরানের জন্য না, কিন্তু এটা কিন্তু সারা বিশ্বের যারা তেল আমদানিকারক এবং তেল
আমদানির সাথে তেল ভিত্তিক যে অর্থনীতি, এটা আমরা ইতিমধ্যেই দেখছি তেলের সাথে পুরো ইকোনমিটা জড়িত, এই তেল জ্বালানির সাথে, যার ফলে তেল শুধু ইরানি তেল না, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে বিশ্বের বাজারে তেলের যে দাম বেড়ে যাচ্ছে, তার ফলে সারা বিশ্বে কিন্তু ইকোনমিক একটা ডাউনফল আসছে, যেমন করে বাংলাদেশের কথা বলছেন। আর যখন বড় বড় পরাশক্তিগুলো, চীনের মতো পরাশক্তি যখন বলে যে এই তোমাদের কি স্বার্থে, এটা সারা বিশ্বের স্বার্থে তো ইকোনমিক ডে হচ্ছে না, আমেরিকার ইগোর কারণে হচ্ছে, সেখানে কতটুকু যুক্তি ছিল ইরানকে আপনি একদম ধ্বংস করে দেবেন? কি কারণে? ইরান কি করেছে? গত 50 বছরের যে আমাদেরকে গালিগালাজ করেছে, আমরা কিন্তু একটা বারো কোনো ক্ষেত্রে প্রমাণ করতে পারিনি যে ইরান আমাদেরকে আমেরিকার ভূখণ্ডে আঘাত করেছে বা এরকম সরাসরি ইরানকে কোথাও সম্পৃক্তায়ন করা যায়নি, কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা যায়নি। তারপরে আমরা ইরানকে আক্রমণ করেছি, বলছি যে 2 দিন 3 দিন লাগবে। আমরা পারমাণবিক বম ফেলার হুমকি দিয়েছি। সব হুমকি দুমকি যখন ফেল হয়েছে, তখন ঠিক ইলেকশনের আগে দিয়ে যখন আমেরিকার অভ্যন্তরে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে আছে, তখন আমরা এখন বলছি যে ইকোনমিক ডে হবে। ইতিমধ্যে আমাদের যে সমস্ত জাহাজ, লিঙ্কনের কথা বলেছেন, অন্যান্য আমাদের যে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের অনেকগুলো ঘাঁটি ছিল, এই ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা আমাদের সরকার এখন বলছে না। আপনারা যদি মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং বিভিন্ন দেশের ইউরোপিয়ান পত্রপত্রিকাগুলো দেখেন, নিউজ মিডিয়ার খবরগুলো দেখেন, সেখানে কিন্তু কিছুটা গ্রিন, খুব আমাদের জন্য দুঃসহনীয় সংবাদ তারা প্রকাশ করছে। আমাদের অনেকগুলো ঘাঁটি গুটিয়ে দেওয়া হয়েছে। আমাদের সামরিক যে সামর্থ্য মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে প্রভুত্ব করার, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ফাটল ধরেছে। সারা বিশ্বের সামরিক বিশারদরা এখন আমাদেরকে কাগজে বাঘ হিসেবে দেখছে। আমাদের সামরিক সক্ষমতা নিয়ে শুধু আমরাই, আমেরিকান হিসেবে শুধু আমরাই হতাশ নয়, আমাদের প্রেসিডেন্টের ভুলের কারণে সারা বিশ্বে আগামী দিনে যে সমস্ত রাষ্ট্রনায়ক হবেন এই আমেরিকা থেকে, সারা বিশ্বে তাদের সম্পর্কেও অনেকটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের প্রতি যেমন আমেরিকানদের সমর্থন নেই সারা বিশ্বে আমাদের যে সমস্ত অ্যালাইজ রয়েছে তাদের। এই যুদ্ধকে কেন্দ্র করে আমরা আমাদের সমস্ত অ্যালাইজকে হারাইছি। ইউরোপ, এশিয়ায় যে সমস্ত আমাদের এই বন্ধু রয়েছে, আমরা তাদেরকে অনেককে হারিয়ে ফেলেছি। অতএব এই ইকোনমিক ডিলের কথা বলে এখন হয়তো কিছুটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা বলছেন, কোনোভাবে সেখান থেকে মুখ, আমরা একটা ফেস সেভিং বলি রাজনীতিতে, যে ফেস সেভিং করে পালিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। I wish it will happen. America will survive with its dignity, integrity, and the promise to the world peace. However, it does not look like, হাবিব ভাই, it does not look like that আমরা সেখান থেকে ফেস সেভিং করে আসতে পারবো। আজকে আমাদের সেনারা আত্মহত্যা করছে, আমাদের আমেরিকান সেনারা তাদের নিজ যুদ্ধ জাহাজে খাবার অভাবে, পানির অভাবে, এমনকি অস্ত্র গোলা বারুদের অভাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই দেশকে ওই মানসিকভাবে ভাঙা সেনাদের দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা চালানো অথবা অন্যকে আক্রমণ করা কোনোটাই সম্ভব নয়। মনোবল হারিয়ে ফেলেছে আমাদের সৈন্যরা। কেননা এই যুদ্ধটা নৈতিকভাবে প্রথম দিক থেকেই আমাদের জেনারেলরা বারবার সতর্ক করেছে, কিন্তু আমরা সেখানে গিয়েছি যতটা না আমেরিকার স্বার্থে, তার চেয়ে অনেক বেশি মধ্যপ্রাচ্যের একটা দেশের স্বার্থে এবং তাদের ইনফ্লুয়েন্সে।